আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বসের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি রুলস নিয়ে আলোচনা করব। তার মধ্যে রুল নাম্বার 1 হচ্ছে বর্তমান নির্দেশক কোনো প্যাসেজের কোনো সেন্টেন্স এ অলওয়েজ, ডেইলি, উইকলি, মান্থলি, ইয়ারলি, জেনারেলি, রেগুলারলি, অকেশনালি, ইউজুয়ালি, সামটাইমস, অফেন, মোস্ট অফেন, এভরি ডে, এভরি উইক, এভরি মান্থ, এভরি ইয়ার, এভরি ডিকেড, এভরি এজ, এভরি জেনারেশন, এভরি সেঞ্চুরি কিংবা এভরি মিলেনিয়াম ইত্যাদি থাকলে তা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়। অর্থাৎ বর্তমান নির্দেশক কোনো প্যাসেজের কোনো একটা সেন্টেন্সে যদি দেখা যায় এই ওয়ার্ডগুলোর মধ্যে কোনো একটা আছে, তাহলে সেই সেন্টেন্সটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, অর্থাৎ ওই সেন্টেন্সটাকে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লিখতে হবে। একইভাবে যদি দেখা যায় যে অতীত নির্দেশক কোনো প্যাসেজের কোনো একটা সেন্টেন্সে এই ওয়ার্ডগুলো আছে, তাহলে সেই সেন্টেন্সটা আমাদেরকে পাস্ট ইনডেফিনিট টেন্সে লিখতে হবে। আর যদি দেখা যায় যে ভবিষ্যৎ নির্দেশক কোনো প্যাসেজের কোনো একটা সেন্টেন্সে এই ওয়ার্ডগুলো আছে, তাহলে সেটা হবে ফিউচার ইনডেফিনিট টেন্স। আর এমনটা যদি হয় দেখা যায় যে একটা মাত্র সেন্টেন্স, কোনো প্যাসেজ নয়, একটা মাত্র সেন্টেন্স আছে, তাহলে সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেই লিখতে হবে। এক্সাম্পলস: Sheila is a student of class 12. She is an industrial student. She complete her homework daily. এই জায়গাটাতে যদি আমরা দেখি শিলা কি আছে, ইজ, আবার আমরা দেখতে পাচ্ছি ইজ, তাহলে এটা থেকে আমরা কি ধারণা করতেছি যে এই প্যাসেজটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে। এখন প্যাসেজটা যেহেতু প্রেজেন্ট টেন্সে, তাহলে আমাদের এই যে সেন্টেন্সটা এখানে ডেইলি আছে, সো এই সেন্টেন্সটা সলিউশন হবে কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সো এটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সলিউশন করব। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যদি সলিউশন করি সেখানে কি হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কি হয়, সাবজেক্টের পরে কি হয় মেইন ভার্বের বেস ফর্ম। ওকে, মেইন ভার্বের বেস ফর্ম লিখলাম। এরপরে আসে অ্যাজ বা ইয়েস যোগ করার বিষয়। এখন কথা হচ্ছে এখানে অ্যাজ বা ইয়েস যুক্ত হবে কিনা। এখানে দেখতে পাচ্ছি শি আছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অ্যাজ বা ইয়েস যুক্ত হয়। সো এখানে অ্যাস যুক্ত হলো। কেন অ্যাস যুক্ত হলো? কারণ অলরেডি ই দেওয়া আছে, যেহেতু ই দেওয়া আছে এখানে শুধুমাত্র অ্যাস যোগ হবে। তারপরে কি হবে, তারপর বাকি অংশ আমাদের যেভাবে আছে এটাকে ঠিক সেভাবে এখানে তুলে দিতে হবে, জাস্ট এটুকুই, আর কিছু করার নেই। এরপরে আমরা যদি দেখি দ্বিতীয় আরেকটা প্যাসেজ, সীমা ওয়াজ এ স্টুডেন্ট অফ ক্লাস 12, শি ওয়াজ অ্যান ইন্ডাস্ট্রিয়াল স্টুডেন্ট, শি কমপ্লিট হার হোমওয়ার্ক ডেইলি। এখানে দেখো ওয়াজ, আবার এখানেও আছে ওয়াজ, তাহলে বুঝতে পারতেছি যে পুরো প্যাসেজটা কোন টেন্সে হবে, পাস্ট টেন্সে আছে। তাহলে এই সেন্টেন্সের সলিউশন কোন টেন্স হবে? এটা অবশ্যই পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে। ওকে, এই যে ডেইলি থাকার কারণে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। তো পাস্ট ইনডেফিনিট টেন্সের সলিউশন কিভাবে, পাস্ট ইনডেফিনিট টেন্স কিভাবে লিখে, প্রথমে সাবজেক্ট, তারপরে কি হয় মেন ভার্বের পাস্ট ফর্ম, সো আমরা মেন ভার্বের পাস্ট ফর্ম লিখব, তারপরে বাকি অংশ যেভাবে আছে সেভাবেই হবে, এটার কোনো চেঞ্জ হবে না। ওকে, এরপরে ফ্রম টুমরো Siam will be a student of class 11. He will be an industrial student. He complete his homework daily. তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি টুমরো, এটা দ্বারা ভবিষ্যৎকে নির্দেশ করতেছে। উইল বি ফিউচার টেন্স, উইল বি ফিউচার টেন্স। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই প্যাসেজটা কি ফিউচার টেন্সে আছে। সুতরাং এই সেন্টেন্সটা সলিউশন তাহলে কি হবে, যেহেতু ডেইলি আছে সেহেতু এটা হবে ফিউচার ইনডেফিনিট টেন্স। তো ফিউচার ইনডেফিনিট টেন্সে যদি তার সলিউশন করি তাহলে হবে প্রথমে সাবজেক্ট, তারপরে ফিউচার ইনডেফিনিট টেন্সে কি হয়, সাবজেক্টের উপরে অক্সিলারি ভার্ব হচ্ছে উইল, তারপরে কি হবে মেইন ভার্বের বেস ফর্ম বসবে। ওকে, মেইন ভার্বের বেস ফর্ম বসালাম। এরপরে কি হবে, বাকি অংশ যেভাবে আছে সেভাবেই থাকবে। ওকে, এবার আমরা যদি একটা একক সেন্টেন্সের কথা বলি, এই যে সেন্টেন্সটা এখানে ডেইলি আছে, এটা কোনো প্যাসেজ না, জাস্ট একটা সেন্টেন্স। তাহলে একটা মাত্র সেন্টেন্স হলে সেটা কি করতে হবে, সেটা অবশ্যই আমাদেরকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লিখতে হবে। সো আমরা এটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লিখবো। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কি হয়, সাবজেক্টের উপরে মেইন ভার্বের বেস ফর্ম। এখন মেইন ভার্বের বেস ফর্ম বসানোর পর আমাদেরকে ভাবতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলেই ভাবতে হবে অ্যাজ বা ইয়েস যুক্ত হবে কিনা। সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু অ্যাজ বা ইয়েস যুক্ত হবে। এখানে কি যুক্ত হবে, অ্যাজ যুক্ত হবে। আচ্ছা, কখন অ্যাজ যুক্ত হবে আর কখন ইয়েস যুক্ত হবে সেটা একটু পরে আলোচনা করা হবে। এরপরে কি হলো, বাকি অংশ যেভাবে আছে সেভাবে। তো এটাই হলো আমাদের এই প্রথম রুল সম্পর্কিত আলোচনা। এবারে আমরা সেকেন্ড রুলটা নিয়ে আলোচনা করব। সেকেন্ড রুলে বলা হয়েছে কি,
প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে অ্যাজ বা ইয়েস যোগ হয়। অন্য কোনো টেন্সের ক্ষেত্রে ভার্বের শেষে অ্যাজ বা ইয়েস যোগ হয় না। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে কেবলমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রেই ভার্বের শেষে অ্যাজ বা ইয়েস যোগ হয়, আর অন্য কোনো টেন্সের ক্ষেত্রে কিন্তু অ্যাজ বা ইয়েস যোগ হয় না। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে কখন ভার্বের শেষে অ্যাজ বা ইয়েস যোগ হবে? যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। কেবল সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে অ্যাজ বা ইয়েস যোগ হবে। তাহলে আমরা বিষয়টা এইভাবে বলতে পারি যে কেবলমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি কেবলমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে অ্যাজ বা ইয়েস যোগ হবে, অন্যথায় অ্যাজ বা ইয়েস যোগ হবে না। এনবিতে বলা হয়েছে। এখন এস বাই এস যোগ করার ক্ষেত্রে একটা আমাদের কনফিউশন তৈরি হয়ে যায় যে আমরা কখন এস যোগ করব আর কখন ইএস যোগ করব, সেটা এখানে ক্লিয়ার করা হয়েছে। যেসব ওয়ার্ডের শেষে এস, ডাবল এস, এস এইচ, সি এইচ, এক্স, ও কিংবা জেড থাকে কেবলমাত্র তাদের শেষে ইএস, আর এদের মধ্যে একটিও না থাকলে শুধুমাত্র এস যোগ হয়। এই যে রুলটা, এটা কিন্তু শুধুমাত্র এই যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্বের ক্ষেত্রে যে ইউজ হবে তা নয়। এটা দেখা যায় যে আমাদের জেন্ডারের ক্ষেত্রে অনেক সময় ইউজ হয়, সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বার করতে গিয়ে এটাতেও অনেক সময় ইউজ হয়। সেজন্য এখানে ওয়ার্ড আমি ইউজ করছি, ভার্ব ইউজ করিনি। ওকে, তাহলে বলা হচ্ছে কি যেসব ওয়ার্ডের শেষে কি থাকবে এস, যদি একটা ওয়ার্ডের শেষে এস থাকে তাহলে সেটা শেষে ইএস যোগ হবে, যদি ডাবল এস থাকে তবুও ইএস যোগ হবে, যদি এস এস থাকে তবুও ইএস যোগ হবে, আর যদি সিএইচ থাকে, সিএইচ এর ক্ষেত্রে আমাদের উচ্চারণটা দেখতে হবে। দেখা গেল যে ওয়ার্ডের শেষে সিএইচ আছে এবং উচ্চারণটা চয়ের মতো হচ্ছে, যেমন ক্যাচ। ওকে, তো উচ্চারণ যদি চয়ের মতো হয় তাহলে ইএস যোগ হবে, আর যদি দেখা যায় উচ্চারণটা চয়ের মতো না হয়ে কয়ের মতো হচ্ছে তাহলে সেক্ষেত্রে এস যোগ হবে। তাহলে সিএইচ এর ক্ষেত্রে কি করতে হবে? একটু সাবধানতা অবলম্বন করতে হবে, দেখতে হবে যে সেটার উচ্চারণ কেমন হচ্ছে। উচ্চারণ যদি চয়ের মতো হয় তাহলে ইএস যোগ হবে, আর যদি চয়ের মতো উচ্চারণ না হয় তাহলে এখানে শুধুমাত্র এস যোগ হবে। ওকে, এরপর বলা হচ্ছে এক্স, ও কিংবা জেড। যদি এক্স থাকে তাহলেও ইএস যোগ হবে, ও থাকলে ইএস যোগ হবে, আর জেড থাকলেও ইএস যোগ হবে। আর যদি দেখা যায় যে এগুলোর মধ্যে একটাও নেই তাহলে কি হবে? শুধুমাত্র এস যোগ করতে হবে, বাস এটুকু। এক্সাম্পলে কি বলা হয়েছে যে হি ওয়াশ হিজ ক্লথস এভরিডে, সে প্রতিদিন তার কাপড় ধোয়। আচ্ছা, এখানে এভরিডে আছে, যদি একটি মাত্র সেন্টেন্স, আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম যে একটি মাত্র সেন্টেন্সে যদি এই এভরিডে, এভরি উইক, এভরি মান্থ, এভরি ইয়ার এরকম ওয়ার্ড থাকে তাহলে সেটা কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। যেহেতু একটি মাত্র সেন্টেন্সে আছে সেহেতু এটা অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। এখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা কি করব? স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট, ওকে, প্রথমে আমরা সাবজেক্ট লিখলাম, তারপরে কি হবে? মেইন ভার্বের বেস ফর্ম, প্রথমে কিন্তু বেস ফর্মটা বসাতে হবে। এরপরে আমরা ভাববো যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সেহেতু এস বাই এস যুক্ত হবে কিনা। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলেই মাথায় অবশ্যই এটা রাখতে হবে যে এস বাই এস যুক্ত হবে কিনা, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি বলছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস যোগ হয়। ওকে, এখানে আমার তাহলে এস অথবা ইএস যোগ হবে। এখন কথা হচ্ছে এখানে এস যোগ হবে নাকি ইএস যোগ হবে? তাহলে আমাদের দেখতে হবে শেষে কি আছে? এস এইচ আছে, এটার সঙ্গে মিলে যায়, এটার সঙ্গে মিলে যায় এস এইচ। তাহলে যেহেতু এস এইচ আছে তাহলে কি হবে? এস এইচ থাকলে কি হবে? বলছে এস এইচ থাকলে ইএস যোগ হবে। তাহলে এখানে আমাদেরকে ইএস যোগ করে দিতে হবে। আর বাকি অংশ তো এটা যেভাবে আছে সেভাবে। আমাদের মূল কাজটা তো হচ্ছে ভার্বকে নিয়ে আমরা ভার্বের পরিবর্তন করে দিয়েছি, বাস আমাদের অ্যান্সার হয়ে গেছে। রুল নাম্বার 3, কোন সেন্টেন্সে নাও, এট দিস মোমেন্ট ইত্যাদি থাকলে তা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ কোন সেন্টেন্সে যদি নাও থাকে কিংবা এট দিস মোমেন্ট থাকে তাহলে সেটা অবশ্যই কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর বিশেষ কোনো কিছু বলার নাই এখানে। যেমন বলছে হি প্লে এট দিস মোমেন্ট, তো এট দিস মোমেন্ট আছে, এট দিস মোমেন্ট, সো কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখবো আমরা। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কিভাবে লিখে? প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলিয়ারি ভার্ব এম ইজ আর, হিয়ার ক্ষেত্রে হবে ইজ, তারপরে কি হবে? মেন ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি, মেন ভার্বের বেস ফর্ম হলো তার সঙ্গে আইএনজি। এরপরে কি হবে? এরপরে তো আর বিশেষ কোনো কাজ নেই আমাদের। মূল কাজ যেটা সেটা হচ্ছে আমাদের ভার্বের সলিউশন করতে হবে। আমরা ভার্বের সলিউশন করে দিয়েছি, ইজ প্লেইং। রুল নাম্বার 4, কোন সেন্টেন্সে জাস্ট নাও, অলরেডি, লেটলি, রিসেন্টলি, এভার, নেভার, ইয়েট ইত্যাদি থাকলে তা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। যদি কোনো সেন্টেন্সে দেখা যায় জাস্ট নাও কিংবা অলরেডি কিংবা লেটলি কিংবা রিসেন্টলি কিংবা এভার অথবা নেভার অথবা ইয়েট, এগুলোর মধ্যে যদি কোনো একটা থাকে তাহলে সেই সেন্টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স।
তো এই সেন্টেন্সটা আমরা যদি দেখি যে হি জাস্ট ফিনিশ হিজ হোমওয়ার্ক, এটা কিন্তু সেন্টেন্সের যে কোনো জায়গাতে থাকতে পারে, এগুলো সেন্টেন্সের যে কোনো জায়গায় থাকতে পারে, এক জায়গায় থাকলেই হলো। তো এখানে আছে সাবজেক্টের পরে, তো জাস্ট আছে, তো জাস্ট এই যে এখানেও আছে জাস্ট, তাহলে জাস্ট থাকলে কি হবে, জাস্ট থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। সো এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে লিখবো, প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি, হ্যাভেস। হিয়ার ক্ষেত্রে কি হবে, হিয়ার ক্ষেত্রে হবে হ্যাজ। তারপরে জাস্ট আছে, আমরা জাস্ট লিখলাম। এরপরে কি হবে, অক্সিলারি ভার্ব হ্যাজ হলো, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে মেইন ভার্বের কোন ফর্ম বসে, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। ওকে, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসলো। এরপরে বাকি অংশ তো যেভাবে আছে সেভাবে, আমাদের এখানে কোনো কাজ নেই, মূল কাজ হচ্ছে ভার্বে, আমরা ভার্বের কাজটা করছি। ওকে, রুল নাম্বার 5, কোনো সেন্টেন্সে লাস্ট, অ্যাগো, লং অ্যাগো, ইয়েস্টারডে, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট ডিকেড, লাস্ট এজ, লাস্ট জেনারেশন, লাস্ট সেঞ্চুরি, লাস্ট মিলেনিয়াম, দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস উইক, দ্য প্রিভিয়াস মান্থ, দ্য প্রিভিয়াস ইয়ার, দ্য প্রিভিয়াস ডিকেড, দ্য প্রিভিয়াস এজ, দ্য প্রিভিয়াস জেনারেশন, দ্য প্রিভিয়াস সেঞ্চুরি, দ্য প্রিভিয়াস মিলেনিয়াম ইত্যাদি থাকলে তা পাস্ট ইনডেফিনিট টেন্সে হয়। যদি কোনো সেন্টেন্সে এগুলোর মধ্যে কোনো একটা থাকে তাহলে সেটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স, আর কোনো কথা নেই। তাহলে এক্সাম্পলে কি বলা হয়েছে, উই ভিজিট মাই আঙ্কেল ইয়েস্টারডে, এটা কোনটার সঙ্গে মিলে গেল, ইয়েস্টারডে। এখানে দেখি আমরা ইয়েস্টারডে মিলে গেছে কার সাথে, ইয়েস্টারডে মিলে গেছে এই যে এখানে ইয়েস্টারডের সঙ্গে মিলে গেছে। তার মানে ইয়েস্টারডে থাকলে কি হবে, বলা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। সো ইয়েস্টারডে থাকলে যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্স হবে, সেহেতু আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স লিখবো। তো পাস্ট ইনডেফিনিট টেন্স লেখার জন্য প্রথমে কি করতে হবে, পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার আমরা কি জানি, প্রথমে সাবজেক্ট, তারপরে কি হবে মেইন ভার্বের পাস্ট ফর্ম। ওকে, মেইন ভার্বের পাস্ট ফর্ম লিখলাম, ভিজিটের পাস্ট ফর্ম ভিজিটেড। এরপরে কি হবে, এরপরে এখানে যা আছে তাই, আমাদের তো মূল কাজ হচ্ছে কোথায়, ভার্বকে নিয়ে ভার্বের সলিউশন করতে হবে, আমরা ভার্বের সলিউশন করে দিয়েছি।